ক্লাস দেখবা। সবাই সুস্থ থাকো এবং বাসায় থেকে লেখাপড়া করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি মোহাম্মদ আবুল কালাম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, পদার্থ বিজ্ঞান বিভাগ, কুলাউড়া সরকারি কলেজ, কুলাউড়া মৌলভীবাজার। আমরা পড়ছিলাম দ্বিতীয় অধ্যায়ে ভেক্টর সম্পর্কে। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু কতিপয় ভেক্টর রাশি। অর্থাৎ আমরা আজকে বিভিন্ন ধরনের ভেক্টর রাশি সম্পর্কে জানব। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আমরা প্রথমে দেখব সঠিক ভেক্টর। যে ভেক্টরের মান শূন্য নয় তাকে সঠিক ভেক্টর বলে। শূন্য বাদে ভেক্টরের যে কোনো একটি মান থাকলে সেটি সঠিক ভেক্টর হয়। অর্থাৎ যদি কোনো ভেক্টরের মান শূন্য না হয় তাহলেই সেটি সঠিক ভেক্টর হবে। এবার আসা যাক নাল ভেক্টর নিয়ে। নাল বা শূন্য ভেক্টর, যে ভেক্টরের মান শূন্য তাকে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলে। একটি ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করে বা দুটি সমান ভেক্টর বিয়োগ করলে নাল ভেক্টর পাওয়া যায়। নাল ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই বিন্দুতে থাকে। নাল ভেক্টরের কোনো সুনির্দিষ্ট দিক নেই। নাল ভেক্টরকে সাধারণত 0 দ্বারা প্রকাশ করা হয়। আমরা একটা ছবি দেখি, ধরো যে কোনো একটি বিন্দু, এই বিন্দুতে দুটি ভেক্টর পরস্পরের বিপরীত দিকে ক্রিয়া করছে। দুটি ভেক্টর যদি একই মানের হয় এবং তাদের দিক যদি বিপরীত হয়, ধরো দুটি ভেক্টর যদি বল হয় এবং বলের মান সমান হয় এবং দিক যদি বিপরীত হয়, তাহলে ও বিন্দুর কোনো সরণ হবে না বা ও বিন্দুতে কোনো বস্তু থাকলে সেই বস্তুর উপর লব্ধি বল শূন্য হবে। আসলে এই ধরনের ধারণাই হচ্ছে নাল ভেক্টর। এবার আসো একক ভেক্টর। একক ভেক্টর তোমাদের পদার্থবিজ্ঞানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। খুব খেয়াল করে তোমরা একক ভেক্টরটা দেখবা। যে ভেক্টরের মান 1 একক তাকে একক ভেক্টর বলে। মান শূন্য নয় এরূপ ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ভেক্টরটির দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়। অর্থাৎ মূল ভেক্টর এবং একক ভেক্টরের দিক একই দিকে হয়। আমরা এভাবে বলতে পারি যে যে কোনো ভেক্টরের
ভেক্টরকে যদি আমরা এ দ্বারা এবং এর মানকে শুধু এ দ্বারা প্রকাশ করি এবং এ ভেক্টরের দিকে যদি একটি একক ভেক্টর স্মল এ, অবশ্য স্মল এর উপরে আমরা ক্যাপ চিহ্নটা দেই, তাহলে এ ভেক্টর এর একক ভেক্টর যেটা এ ক্যাপ সেটা হবে এ ভেক্টর ডিভাইডেড বাই এ। একটি চিত্র আমরা লক্ষ্য করি। ধরো এ একটি ভেক্টর এবং এ এর দিকে একটি একক ভেক্টর মনে করো স্মল এ। এখন তাহলে অনেকগুলা স্মল এ যদি আমরা পরপর যুক্ত করি তাহলে এর সমান হওয়া উচিত। আমরা দেখি হ্যাঁ, এখানে ছবিতে 9টি স্মল এ আছে, অর্থাৎ 9টি একক ভেক্টর মিলে এ ভেক্টর হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি না যে এ এর মান সমান 9 এ এবং এ ভেক্টরের ভ্যালু হচ্ছে 9, তাহলে এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ বাই 9। একক ভেক্টর এ এর মান এক একক এবং এর দিক মূল ভেক্টরের দিকে হয়, যেটি আগেই বলছিলাম। ভেক্টরের আলোচনায় একক ভেক্টরের গুরুত্ব অপরিসীম বিধায় একক ভেক্টরকে আলাদাভাবে আলাদা সংকেতে চিহ্নিত করা হয় এবং তা হচ্ছে ছোট হাতের অক্ষর লিখে তার উপরে তীরের পরিবর্তে টুপি বা হেড চিহ্ন দিতে হয়, যেমন স্মল এ, স্মল সি, আই, জে, কে ইত্যাদি। এবার আসা যাক আয়ত একক ভেক্টর নিয়ে। আয়ত একক ভেক্টর গুলি হচ্ছে বিশেষ ধরনের একক ভেক্টর। ত্রিমাত্রিক কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় 3টি ধনাত্মক অক্ষ বরাবর যে 3টি বিশেষ একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে আয়ত একক ভেক্টর বলে। ত্রিমাত্রিক আয়তকার স্থানাঙ্ক ব্যবস্থায় ধনাত্মক এক্স, ওয়াই ও জেড অক্ষ বরাবর বিবেচিত একক ভেক্টর 3টিকে যথাক্রমে আই, জে, কে দ্বারা সূচিত করা হয়। ধরো একটি কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, 3টি অক্ষ দেখানো হলো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এখন এই 3টি অক্ষ বরাবর যদি 3টি একক ভেক্টর এভাবে কাজ করে যে আই ভেক্টরটি কেবলমাত্র এক্স অক্ষ বরাবর ক্রিয়া করে আর তার মান 1 হয়, অনুরূপভাবে জেড অক্ষ বরাবর যদি একক ভেক্টর জে হয় এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে হয়, তাহলে এগুলি হচ্ছে আয়ত একক ভেক্টর। এখন যদি এক্স অক্ষ বরাবর যে কোনো দৈর্ঘ্য আমরা ও এক্স সমান 9 নেই, তাহলে ও এক্স ভেক্টর সমান হবে 9i, অর্থাৎ এখানে ভেক্টরটির মান 9 এবং আই হচ্ছে এক্স অক্ষ বরাবর দিক বোঝানোর জন্য। অনুরূপভাবে ওয়াই অক্ষ বরাবর যে কোনো ভেক্টর হতে পারে ওয়াই জে এবং জেড অক্ষ বরাবর যে কোনো ভেক্টর হবে জেড কে। এখানে উল্লেখ্য যে অক্ষ 3টি যেহেতু পরস্পর এর সাথে সমকোণে অবস্থান করে, অর্থাৎ লম্বভাবে অবস্থান করে, সেহেতু একক ভেক্টরগুলি পরস্পর সমকোণে অবস্থান করবে। স্বাধীন ভেক্টর। যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট নয় বা যে ভেক্টরের পাদবিন্দু ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করা যায় তাকে স্বাধীন বা মুক্ত ভেক্টর বলে। যেমন 5 নিউটন মানের পূর্বমুখী একটি বল একটি ভেক্টর রাশি, একে প্রকাশ করলে এটি স্বাধীন ভেক্টর হবে, কেননা নির্দিষ্ট দৈর্ঘ্যের পূর্ব পশ্চিম বরাবর সরলরেখা অঙ্কন করে পূর্ব দিকে তীর চিহ্ন দিলেই এটিকে বোঝানো যাবে। চিত্রে অঙ্কিত ভেক্টর দুটির মান সমান ও দিক একই, কিন্তু তাদের পাদবিন্দু ভিন্ন জায়গায়। সুতরাং চিত্রে উল্লেখিত ভেক্টর
একটি স্বাধীন ভেক্টর, যেহেতু স্বাধীন ভেক্টরের কোনো নির্দিষ্ট বিন্দুতে বা কোনো নির্দিষ্ট বিন্দু থেকে ক্রিয়া করে না, সুতরাং তার পাদবিন্দু ইচ্ছামতো পছন্দ করা যায়। সমরেখ ভেক্টর বিভিন্ন ধরনের একাধিক ভেক্টর একই সরলরেখায় কিংবা পরস্পরের সমান্তরালে ক্রিয়া করলে তাদেরকে সমরেখ ভেক্টর বলে। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা পরবর্তী ক্লাস বিষয়গুলো বোঝার জন্য, ভেক্টরের বিভিন্ন ধরনের ভেক্টর বোঝার জন্য আমরা এই নিচে একটি চিত্রটা দেখি। এটি একটু ব্যাখ্যা করে নেই আগে থেকে, যে এটি একটি আয়তকার ক্ষেত্র, এর উপরের পৃষ্ঠ নিচের পৃষ্ঠ দেখো আমি ভিন্ন রঙের করে নিয়েছি, অথবা দুই পাশের দুই পৃষ্ঠ ভিন্ন রঙের, আর একদম ভিতরের পৃষ্ঠ যেটা সাদা দেখা যাচ্ছে, আর তোমরা মনে করো একদম সামনের পৃষ্ঠ যেটা এটা স্বচ্ছ। তাহলে দেখো এখন যে চারটা ভেক্টর দেখা যাচ্ছে, এ ভেক্টরটি উপরের পৃষ্ঠের মধ্যে আছে, বি ভেক্টরটি আছে নিচের পৃষ্ঠের মধ্যে। আমি একটু যদি জুম করি দেখো, তাহলে সি ভেক্টরটি একদম পিছনের তলে আছে এবং ডি ভেক্টরটি আছে একদম সামনের তলে। এখন দেখো সবগুলি ভেক্টরের দিক সবই একই দিকে, অর্থাৎ ডান পাশে পৃষ্ঠের দিকে। এমন ভাবে মনে হবে যেন এই সবগুলি ভেক্টর এমন ভাবে ক্রিয়া করছে যেন এই আয়তক্ষেত্রটিকে সামনের দিকে নিয়ে যাইতেছে, এরকম। অর্থাৎ কিনা সবগুলা বলের ক্রিয়া রেখা একই দিকে। এই ধরনের ভেক্টরকে আমরা বলবো সমরেখ ভেক্টর। এবার আসো সদৃশ্য ভেক্টর। ভিন্ন মানের একাধিক সমজাতীয় ভেক্টর, এখানে খেয়াল করো আগের ভেক্টর গুলো ছিল ভিন্ন ভিন্ন ধরনের, এবার তার ভেক্টর গুলা একই ধরনের। অর্থাৎ সমজাতীয় ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে বা তাদের সমান্তরালে পরস্পরের সমান্তরালে ক্রিয়া করে, তবে তাদেরকে বলে সমান্তরাল ভেক্টর। এখানে দেখো ভিন্ন ভিন্ন মানের কিন্তু একই ধরনের, অর্থাৎ আমরা এখানে রঙের ব্যবহার করছি ভেক্টরের ধরন বোঝানোর জন্য। অর্থাৎ এখানে তোমরা দেখছো যে লাল রঙের সরি সবুজ রঙের, তো এই সবুজ রঙের ভেক্টর দ্বারা আমরা বুঝাচ্ছি যে সবগুলা ভেক্টর একই ধরনের। তো সবগুলা ভেক্টর একই ধরনের এবং এরা পরস্পরের সমান্তরালে ক্রিয়া করছে, যেন সবে করছে, এই কারণে এদেরকে আমরা বলবো সদৃশ্য ভেক্টর বা সমান্তরাল ভেক্টর। দেখো সবগুলো ভেক্টর যদি বল হয়, তাহলে সবগুলো এই ক্ষেত্রটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের ক্রিয়ার অভিমুখ একই দিকে এবং তারা একই ধরনের ভেক্টর, সে কারণে তাদেরকে আমরা বলবো সদৃশ্য ভেক্টর। এবার আসো বিসদৃশ্য ভেক্টর নিয়ে। যদি এমন হয় যে দুইটি একই ধরনের ভেক্টর পরস্পরের বিরুদ্ধে ক্রিয়া করে, অর্থাৎ তাদের ক্রিয়ার অভিমুখ পরস্পরের বিপরীত দিকে, অর্থাৎ তাদের মধ্যে যখন কোণ হবে 180 ডিগ্রি, এরূপ ক্ষেত্রে আমরা ভেক্টরকে বলবো বিসদৃশ্য ভেক্টর। আমরা কথাগুলো এভাবে লিখতে পারি, ভিন্ন মানের দুটি সমজাতীয় ভেক্টর পরস্পর বিপরীত দিয়ে ক্রিয়া করে, তবে তাদেরকে বিসদৃশ্য ভেক্টর বলে। এবং এই বিসদৃশ্য ভেক্টর গুলির যে মান সমান হয়, তাহলে তাদেরকে আমরা বলবো বিপরীত ভেক্টর। আমরা পরবর্তীতে বিপরীত ভেক্টর আবার দেখবো। এবার আসা যাক সমান ভেক্টর। যদি একই ধরনের দুটি ভেক্টর একই মান নিয়ে একই দিকে ক্রিয়া করে, তবে তাদেরকে বলবো আমরা সমান ভেক্টর। অর্থাৎ সমান ভেক্টর গুলোর দিক একই দিকে হবে, মানও সমান হবে এবং তারা একই ধরনের হবে।
তো এই কথাটা আমরা এভাবে লিখতে পারি যে একই মানের একাধিক সমজাতীয় ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তবে তাদেরকে সমান ভেক্টর বলে। সমান ভেক্টর হওয়ার জন্য ভেক্টরগুলোর পাদবিন্দু কিংবা শীর্ষবিন্দু একই বিন্দুতে থাকা আবশ্যক নয়। ঋণাত্মক ভেক্টর আমরা পূর্বেই দেখছিলাম যে বিসদৃশ্য ভেক্টর, এই বিসদৃশ্য ভেক্টরগুলির যদি মান সমান হয় তবে তাদেরকে আমরা ঋণাত্মক ভেক্টর বলবো। আমরা একটা ছবি দেখি, ওই আগের ছবিটাই একটু মডিফাই করে আমরা দেখছি এভাবে যে এখানে দেখো এ এবং বি দুটি ভেক্টর, তারা দুটি সমতলে ক্রিয়া করছে কিন্তু সমতলগুলো আবার পরস্পর সমান্তরাল, কাজেই ভেক্টরগুলি পরস্পরের ঠিক বিপরীত দিকে ক্রিয়া করছে এবং তারা একই জাতীয় এবং তাদের মানও সমান। এই ধরনের ভেক্টরকে আমরা বলবো বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। তো কথাগুলো এভাবে আমরা লিখতে পারি, সমমানের দুটি সমজাতীয় ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করলে তাদের একটিকে বিপরীত ভেক্টর বলে এবং এদের যে কোনো একটিকে ধনাত্মক ধরলে অপরটি ঋণাত্মক ভেক্টর হবে। অর্থাৎ সহজ কথায় আগে যেটা আমরা বলছিলাম যে দুটি বিসদৃশ্য ভেক্টরের মান সমান হলে তাদের একটির বিপরীত ভেক্টর বলে এবং একটি ভেক্টর দুটির একটির অপরটি ঋণাত্মক ভেক্টর হবে। সমতলীয় ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টর একই সমতলে অবস্থান করলে তাদেরকে সমতলীয় ভেক্টর বলে। সমতলীয় ভেক্টর একই ধরনের হতে পারে, সমমানের হতে পারে বা ভিন্ন ভিন্ন মানের হতে পারে বা ভিন্ন ভিন্ন ধরনেরও হতে পারে। আমরা একটা ছবি দেখি, ধরো এখানে একটি সমতল, এই সমতলের উপরে এরকম যদি একটা ভেক্টর থাকে, বি আর একটা ভেক্টর যদি এরকম থাকে, সি আর একটা ভিন্ন ধরনের ভেক্টর, এটার দিক যদি একই থাকে, তো তাদের সবগুলোর ক্ষেত্রে একটা জিনিস মিল আছে যে তারা সবাই একই সমতলের উপরে অবস্থান করছে। তো এই ধরনের ভেক্টরকে আমরা বলবো সমতলীয় ভেক্টর। এবার আসো অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা অবস্থান ভেক্টরটা এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। আমরা এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দেখো এখানে তিনটি অক্ষ দেখানো হচ্ছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, আর তাদের ছেদ বিন্দুকে আমরা বলি মূল বিন্দু। এখন যদি আমরা একটা রেখা অঙ্কন করি এরকম, তাহলে এটি হবে অবস্থান ভেক্টর। এটাকে আমরা যথারীতি ও পাদবিন্দু এবং পি শীর্ষবিন্দু দিয়ে লিখতে পারি ও পি, অথবা তৃতীয় বর্ণ আর দিয়েও আমরা প্রকাশ করতে পারি। যেটি আমরা দেখালাম এই বর্ণনাটা একটু লিখে নিচ্ছি যে চিত্রে ও প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু পি বিন্দুর যে কোনো একটি বিন্দু অপি ভেক্টরটি ও বিন্দু সাপেক্ষে পি বিন্দুর অবস্থান নির্দেশ করে। এখানে অপি একটি অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরকে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টরও বলা হয় এবং তাকে আর দ্বারা প্রকাশ করা হয়। এবার আসা যাক সরণ ভেক্টর। কোন বিন্দুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে বা সহজে সরণ বলে। তো আমরা ওই প্রসঙ্গ কাঠামো যদি দেখি, এখানে একটি প্রসঙ্গ কাঠামো দেখানো হচ্ছে। এই প্রসঙ্গ কাঠামোর ও বিন্দু হচ্ছে তার মূল বিন্দু এবং পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ওপি, যেটাকে আমরা আর আই দ্বারা প্রকাশ করছি। আরেকটা বিন্দু মনে হলো কিউ বিন্দুর অবস্থান ভেক্টরটা হচ্ছে আর এফ অথবা ও এফ ও কিউ আমরা লিখতে পারি। এখন এই যে পি বিন্দু যদি কিউ বিন্দুতে স্থানান্তরিত হয়, অর্থাৎ পি কিউ ভেক্টরটাই হবে সরণ ভেক্টর বা সহজে পি বিন্দুর সরণ। এটারে আমরা এভাবে দিতে পারি পি থেকে কিউ
একটি সরলরেখা অঙ্কন করে কিউ এর দিকে তীর চিহ্ন দিলেই সরণ ভেক্টরটা প্রকাশ করা যায়। তো ত্রিভুজ সূত্র ব্যবহার করলে এখানে আমরা পাই যে ওপি প্লাস পি কিউ ইজ ইকুয়াল টু ও কিউ। এটা আমরা একটু লিখে দিচ্ছি। অন্যভাবে আমরা বলতে পারি যে কোনো বিন্দুর শেষ অবস্থান ভেক্টর এবং আদি অবস্থান ভেক্টরের পার্থক্যই হচ্ছে সরণ ভেক্টর। আমরা এই চিত্রের বর্ণনাটাতে আগেই বলছিলাম যে ওপি ভেক্টর যোগ পি কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু ও কিউ ভেক্টর। এটাকে আমরা যদি এক বর্ণে লিখি তাহলে এভাবে লিখতে পারি আর আই প্লাস ডেল আর ইজ ইকুয়াল টু ডেল এফ, দ্যাট ইজ ডেল এফ ইজ ইকুয়াল টু আর এফ মাইনাস আর আই, অর্থাৎ ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন ইজ ইকুয়াল টু ডিফারেন্স অফ পজিশন, অর্থাৎ অবস্থান ভেক্টর বা সরণ। এবার আসা যাক সীমাবেগ। যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট বা যে ভেক্টরের পাদবিন্দু ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করা যায় না, অর্থাৎ কোন ভেক্টরের নির্দিষ্ট বিন্দুকে যদি পাদবিন্দু হিসাবে ঠিক করে রাখা হয় তাহলে সেটিকে সেই ভেক্টরকে সীমাবদ্ধ ভেক্টর বলে। যেমন অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর, কেননা এটির পাদবিন্দু মূলবিন্দুতে নির্দিষ্ট করা আছে, অর্থাৎ এটি সব সময় প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে আঁকতে হয়। অর্থাৎ এমন যদি ভেক্টর কোন ভেক্টরের উপরে এমন কোন শর্ত দেই যে এর পাদবিন্দুটি একটি নির্দিষ্ট বিন্দুতে অবস্থান করবে, তাহলে এরূপ ভেক্টরকে আমরা বলবো সীমাবদ্ধ ভেক্টর। যেভাবে অবস্থান ভেক্টরের পাদবিন্দু সর্বদা থাকে, কাজেই অবস্থান ভেক্টর একটি সীমাবদ্ধ ভেক্টর। আমরা একটা ছবি দেখতে পারি, এটা পূর্বেই আমরা এরকম ছবি দেখছি যে এখানে অবিন্দু থেকে অর্থাৎ প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে অনেকগুলা ভেক্টর আঁকা যায়, সেই সবগুলি পাদবিন্দু যেহেতু অবিন্দুতে, তাইলে এগুলাই হবে ভেক্টর। এবার আসা যাক বিপথিক বা বেতিয়ার ভেক্টর নিয়ে। সমজাতীয় দুটি ভেক্টরের একটির মান যদি অপরটির মানের বিপরীত সংখ্যা হয় তবে তাদেরকে বিপথিক বা বেতিয়ার ভেক্টর বলে। যদি এমন হয় যে a ইজ ইকুয়াল টু 5i, অর্থাৎ a একটি ভেক্টর যেটি x অক্ষ বরাবর 5 একক দৈর্ঘ্য নিয়ে অবস্থান করে, এবং b ইজ ইকুয়াল টু 1/5i, অর্থাৎ b অন্য একটি ভেক্টর যেটিও x অক্ষ বরাবর কিন্তু তার মান 5 এর বিপরীত সংখ্যা, অর্থাৎ 1/5, অর্থাৎ a ইজ ইকুয়াল টু 1/b হয়, তাহলে a ও b কে পরস্পরের বিপথিক ভেক্টর বা বেতিয়ার ভেক্টর বলে। তো মোটামুটি এই ছিল আমাদের ভেক্টর, বিভিন্ন ভেক্টর নিয়ে আলোচনা। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আজকের ক্লাস এই পর্যন্ত। আমরা পরবর্তী ক্লাসে ভেক্টরের যোগ এবং বিয়োগ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা পরবর্তী ক্লাস দেখবা। সবাই সুস্থ থাকো এবং বাসায় থেকে লেখাপড়া করো।